চলুন আজ আমরা ডুব দিই ইতিহাসের এমনই এক অবিশ্বাস্য গল্পে, বেঁচে থাকার গল্প, সহনশীলতা আর নেতৃত্বের এক চূড়ান্ত পরীক্ষা। তবে গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন, মানুষের সহ্য শক্তির সীমা ঠিক কতদূর পর্যন্ত যেতে পারে? হয়তো এই অভিযানের শেষে আমরা এর একটা আঁচ পাব। সময়টা ১৯১৪ সাল। স্যার আর্নেস্ট শ্যাকলটন, তার মাথায় তখন এক অসম্ভব স্বপ্ন। কি সেই স্বপ্ন? পায়ে হেঁটে আস্ত একটা মহাদেশ, অ্যান্টার্কটিকা পার করা। মানে প্রায় ২৯০০ কিলোমিটারের একটা যাত্রা। ভাবা যায়, ইতিহাসের পাতায় নাম তোলার জন্য এর চেয়ে বড় আর কি হতে পারে? তো প্ল্যানটা কি ছিল? বেশ সোজাসাপটা আর আশাবাদী একটা প্ল্যান। ভ্যাসেলবেতে নামা হবে, সেখান থেকে ৪০ দিনের মাথায় সাউথ পোল, আর সব মিলিয়ে ১২০ দিনের মধ্যে রস সাগরে পৌঁছানো। সবকিছু যদি ঠিকঠাক যেত, এটা হতো এক কথায় ইতিহাস। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। ১৯১৫ সালের ১৮ই জানুয়ারি সেই স্বপ্নটা এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল। এন্ডিউরেন্স নামের জাহাজটা ওয়েডেল সাগরের জমাট বরফের মধ্যে একেবারে ফেঁসে গেল। আর কোথায়? গন্তব্য থেকে মাত্র ৬০ মাইল দূরে। ভাবুন একবার, মাত্র ৬০ মাইল। আর ঠিক এখান থেকেই শুরু হলো তাদের সেই লম্বা অন্ধকার রাত। মানে আক্ষরিক অর্থেই টানা ৯ মাস তারা শুধু ভেসে বেড়াচ্ছে বরফের এক সমুদ্রে। অ্যান্টার্কটিকার সেই হাড় কাঁপানো ঠান্ডা, যেখানে তাপমাত্রা -৫০ ডিগ্রিতে নেমে যায়, সেই ঠান্ডার মধ্যে তারা অসহায়। অক্টোবর মাস আসতে আসতে অবস্থা আরও খারাপ হলো। বরফের চাপটা এত বাড়তে শুরু করল যে জাহাজের কাঠের কাঠামো ভাঙার শব্দ হতে লাগল। মর, মর, সেই শব্দটা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিল। এটা ছিল এক ভয়ঙ্কর বিপদের সংকেত। অবস্থা এতটাই খারাপ যে দলেরই একজন, টম ম্যাকলেউড, বলেই ফেললেন, আমার তো মনে হয় না আমরা আর কোনোদিন বাড়ি ফিরতে পারব। বুঝতেই পারছেন, মনোবল একদম তলানিতে। আর এখানেই শুরু হয় শ্যাকেলটনের আসল পরীক্ষা, একজন নেতা হিসেবে। শেষমেশ ১৯১৫ সালের ২১শে নভেম্বর যা হওয়ার তাই হল। তাদের শেষ ভরসা এন্ডিওরেন্স জাহাজটা বরফের নিচে চিরতরে হারিয়ে গেল। এখন ২৮ জন মানুষ ভাসছে এক বিশাল বরফের চাইয়ের উপর। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের কোনো উপায় নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্ল্যান ছিল ১২০ দিনের একটা অভিযান, আর বাস্তবে ৪৯৭ দিন। হ্যাঁ, ৪৯৭ দিন পর তারা প্রথম শক্ত মাটির দেখা পেল। আকাশ আর পাতালের তফাত। প্রত্যেকটা দিন ছিল বেঁচে থাকার এক নতুন যুদ্ধ। বেঁচে থাকতে হলে তো নতুন নিয়ম মানতেই হবে, আর নিয়মগুলো ছিল সাংঘাতিক কঠিন। যেমন, প্রত্যেকে নিজের সাথে মাত্র ২ পাউন্ড ওজনের জিনিস রাখতে পারবে। নেতা হিসেবে শ্যাকলটন নিজেই তার সোনার মুদ্রা, এমনকি বাইবেলটাও ফেলে দিয়েছিলেন। ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লে তার ৪০০ ছবির নেগেটিভের মধ্যে মাত্র ১৫০টা বাঁচাতে পেরেছিলেন। আর খাবার? সিল আর পেঙ্গুইন শিকার করে যা জুটত তাই। সবচেয়ে বড় ভয়টা কি ছিল জানেন? তারা কিন্তু ধীরে ধীরে ভেসে যাচ্ছিল ড্রেক প্যাসেজের দিকে। মানে পৃথিবীর সবচেয়ে খতরনাক সমুদ্রপথগুলোর একটা, যেখানে ৪০ ফুট উঁচু ঢেউ ওঠাও কোনো ব্যাপার না। আর তারা ভাসছে কিসের ওপর? একটা বরফের চাইয়ের উপর, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারত। অবশেষে ৪৯৭টা দিন পর ১৯১৬ সালের ১৫ এপ্রিল তারা একটা দ্বীপে এসে পৌঁছল। নাম এলিফ্যান্ট আইল্যান্ড। নির্জন, জনবসতিহীন একটা দ্বীপ। যাক, শক্ত মাটিতে তো পা রাখা গেল। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ থাকল না, কারণ তারা বুঝতে পারল তারা এখনও সভ্য জগৎ থেকে শত শত মাইল দূরে, সম্পূর্ণ একা। তাহলে এখন উপায়? এখান থেকে শ্যাকলটন তার জীবনের সবচেয়ে বড় আর মরিয়া চালটা চাললেন। প্ল্যানটা কি? একটা ছোট্ট খোলা নৌকায় করে ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সাহায্যের খোঁজে। শুনতেই তো অসম্ভব লাগছে, তাই না? কিন্তু এটাই ছিল তাদের টিকে থাকার একমাত্র রাস্তা। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? কাছে তো ছিল কেপ হর্ন, মাত্র ৮০০ কিলোমিটার। তাহলে কেন ১৩০০ কিলোমিটার দূরের সাউথ জর্জিয়া? কারণটা খুব সহজ। কেপ হর্নে যেতে হলে ড্রেক প্যাসেজের ঠিক মাঝখান দিয়ে যেতে হতো, যা ছিল একরকম নিশ্চিত মৃত্যু। তাই লম্বা পথটা বেছে নেওয়া হলো যাতে ওই ভয়ঙ্কর সমুদ্রটা এড়িয়ে যাওয়া যায়। এটা ছিল একটা হিসেব করে নেওয়া ঝুঁকি।
তো ২২ জনকে ওই দ্বীপে রেখে মাত্র ৫ জন বেরিয়ে পড়ল একটা ছোট্ট নৌকায়। লক্ষ্য পৃথিবীর সবচেয়ে উত্তাল সমুদ্র পার করা। পরের ১৭টা দিন সে এক দুঃস্বপ্নের মতো। হারিকেনের বেগে ঝোড়ো হাওয়া, জমাট বাঁধা ঠান্ডা জল আর পাহাড়ের মতো উঁচু ঢেউ, এর সাথেই তাদের অবিরাম লড়াই। ভাবছেন যাক, তাহলে তো বিপদ কেটে গেল। একদমই না। সাউথ জর্জিয়ায় তারা পৌঁছল ঠিকই, কিন্তু দ্বীপের উল্টো দিকে, যেদিকে কোনো জনবসতি নেই। আর তাদের সামনে বরফে ঢাকা বিশাল এক পর্বতমালা, যেটা এর আগে কেউ কোনোদিন পার করেনি। মানে আর একটা অসম্ভব টাস্ক। আর তারা কি করল? শ্যাকলটন আর তার ২ সঙ্গী কোনো ভালো সরঞ্জাম ছাড়াই মাত্র ৩৬ ঘণ্টায় সেই পাহাড় আর গ্লেশিয়ার পার করে ফেললেন। ভাবুন একবার, এটা ছিল মানুষের সহ্য শক্তির এক চরম চরম পরীক্ষা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, তাদের আগে কোনো মানুষ সাউথ জর্জিয়ার ওই অংশটা পার হতে পারেনি। তারা ছিল প্রথম। মানে যা অসম্ভব বলে সবাই জানত, সেটাই তারা করে দেখিয়েছিল। আচ্ছা, এবার একটু ফিরে যাই এলিফ্যান্ট আইল্যান্ডে। সেখানে যে ২২ জন অপেক্ষা করছিল, তাদের কি অবস্থা? তাদের মনোবলটা ধরে রেখেছিলেন ফ্র্যাঙ্ক ওয়াইল্ড। তিনি রোজ সকালে উঠে সবাইকে বলতেন, সবাই তৈরি হয়ে নাও, বস আজকেই আসবেন। এই একটা বিশ্বাস, এই বিশ্বাসটাই তাদের ৪ মাস ধরে বাঁচিয়ে রেখেছিল। এবং তিনি এসেছিলেন ১৯১৬ সালের ৩০শে আগস্ট। ৩ মাস ধরে ৪ বার চেষ্টা করার পর শ্যাকলটন শেষ পর্যন্ত বরফ ভেঙে তার লোকদের কাছে ফিরে আসেন। তিনি কথা রেখেছিলেন। ভাবুন তো সেই মুহূর্তটার কথা, কি অবিশ্বাস্য একটা দৃশ্য। এই পুরো যাত্রাটা শুরু হয়েছিল কতজনকে নিয়ে? ২৮ জন। আর শেষ পর্যন্ত বাড়ি ফিরেছিল ২৮ জনই। হ্যাঁ, একজনও কম নয়। জাহাজটা ডুবে গিয়েছিল, অ্যান্টার্কটিকা পার করার স্বপ্নটা ভেঙে গিয়েছিল, কিন্তু দলের প্রত্যেকটা মানুষ বেঁচে ফিরেছিল। আর এটাই ছিল শ্যাকলটনের সবচেয়ে বড় জয়, তার নেতৃত্বের জয়। তবে এই গল্পটা কিন্তু এখানেই শেষ না। একেবারে হালে, মানে ২০২২ সালে এন্ডিউরেন্স জাহাজটার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে অ্যান্টার্কটিকার বরফের প্রায় ১০,০০০ ফুট নিচে, আর সেটা প্রায় অবিকৃত অবস্থায় ছিল। এই আবিষ্কারটা যেন ইতিহাসের ওই পাতাটাকে আবার আমাদের সামনে জীবন্ত করে তুলল। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের মুখোমুখি করে, তাই না? যখন মূল লক্ষ্যটা আর থাকে না, তখন সাফল্য আসলে কি? হয়তো আসল সাফল্য শুধু লক্ষ্যে পৌঁছানো নয়, আসল সাফল্য হল যাত্রাপথে কাউকে পেছনে ফেলে না আসা।